প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এর সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন এক। ফ্যারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াস অবস্থিত সুতার মতো অংশ সেন্ট্রোমিয়ারে দুই ভাগে ভাগ হয়ে যায়। ফলে বিভাজিত কোষে সংখ্যা অপরিবর্তিত থাকে। প্রথম প্রশ্ন, মিওসিস কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে কে? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, ফ্যারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও। এবং সর্বশেষ প্রশ্ন, ফ্যারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, মিওসিস কাকে বলে? যে কোষ বিভাজনের প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ হইতে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে মিওসিস বলে। দ্বিতীয় প্রশ্নটি ছিল, বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে কে? ব্যাখ্যা করো। ক্রোমোজোমের বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। ক্রোমোজোম হল কোষের নিউক্লিয়াসে অবশিষ্ট সুতা সদৃশ্য গঠন, যা ডিএনএ ও জিন দিয়ে তৈরি। জিনই বংশগতির একক, আর এই জিনগুলো ক্রোমোজোমের উপর নির্দিষ্ট অবস্থানে থাকে। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলো সুনির্দিষ্টভাবে দ্বিগুণ ও বণ্টিত হয়। এর ফলে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে সঠিকভাবে সঞ্চারিত হয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় থাকে। বিশেষ করে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে জনন কোষে যায় এবং নিষেকের সময় আবার তা পূর্ণরূপে ফিরে আসে। এতে করে প্রতিটি প্রজন্মে ক্রোমোজোমের সংখ্যা ও বংশগত বৈশিষ্ট্য স্থিতিশীল থাকে। তৃতীয় প্রশ্ন ছিল, ফ্যারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও। ফ্যারাবি স্যারের বর্ণিত কোষ বিভাজনের ধাপটি হল অ্যানাফেজ এবং এই হল অ্যানাফেজ ধাপের সচিত্র প্রতিবেদন। সচিত্র এখানে অ্যানাফেজ ধাপের উদ্ভিদ কোষটি দেখা যাচ্ছে অপত্য ক্রোমোজোম এবং লুপ্তপ্রায় স্পেন্ডল তন্তু, আর দুই পাশে হল মেরু অঞ্চল। আর এখানে মেরু অঞ্চলে দেখা যাচ্ছে সেন্টিওল এবং লুপ্তপ্রায় স্পেন্ডল তন্তু এবং অপত্য ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত। এটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে। অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পায়। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এরপর ক্রোমোজোমের সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার ভি, এল, জে অথবা আই এর আকৃতি বিশিষ্ট হয়। অপত্য ক্রোমোজোমগুলো কোষের মেরু প্রান্তে অবস্থান করে এবং এদের দৈর্ঘ্য বৃদ্ধি হতে থাকে। সুতরাং বলা যায়, ফ্যারাবি স্যারের বর্ণিত কোষ বিভাজনের ধাপটি অ্যানাফেজ। এবং সর্বশেষ প্রশ্ন ছিল, ফ্যারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। ফ্যারাবি স্যারের বর্ণিত বিভাজিত কোষের সুতার মতো অংশগুলো হল ক্রোমোজোম। বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বংশগতি বিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল বলেন যে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য বিশেষ কণা বা পার্টিকেল আছে যা পিতামাতা হতে সন্তানে স্থানান্তরিত হয়। পিতামাতায় প্রতিটি বৈশিষ্ট্যের দুটি করে কণা থাকে। মাতা এবং পিতা হতে সৃষ্ট গ্যামেট কণা থাকে যা দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে পুনরায় দুটিতে পরিণত হয়। পরে নিউক্লিয়াসে ক্রোমোজোমগুলো আবিষ্কার হয় এবং এরপর আবিষ্কার হয় মাইটোসিস কোষ বিভাজন।
এতে দেখা যায় নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস ইত্যাদির এইসব বস্তুর বিলুপ্তি ঘটলেও ক্রোমোজোমের বিলুপ্তি ঘটে না, বরং বিভাজনের আগে এবং পরে তাদের সংখ্যা সমান থাকে। এ থেকে ধারণা করা হয় কণাগুলো সম্ভবত ক্রোমোজোমের মাধ্যমে পিতামাতা থেকে সন্তানে স্থানান্তরিত হয়। এরপর আবিষ্কৃত হল জনন কোষ, সে মিওসিস কোষ বিভাজন। এতে দেখা গেল ডিপ্লয়েড জীবে দুটি সমসংস্থ ক্রোমোজোমের যে কোনো একটি গ্যামেটের স্থান পায় এবং দুইটি গ্যামেটের মিলনের ফলে জাইগোটে পুনরায় সমসংস্থ ক্রোমোজোমের সমাবেশ ঘটে। সুতরাং বলা যায় ক্রোমোজোমের কাজ হল পিতামাতা থেকে বিশেষ কণা বা জিন সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। অর্থাৎ ক্রোমোজোম হল বংশগতির ভৌত ভিত্তি। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীল এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আবার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।